বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 28শে সেপ্টেম্বর 2018 ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্রের সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই-বুক আমি কিছুদিন আগেই পাবলিশ করেছি। প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ, তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, পুরনো স্টকগুলির নিষ্পত্তি করার জন্য একজন ব্যক্তিকে একটি টি সেট ৩৫৪০ টাকাতে বিক্রি করতে হয়, যা তার ক্রয়মূল্যের চেয়ে ৪১% কম ছিল। 11% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে সেটটি ড্যাশ টাকা বেশিতে বিক্রি করতে হতো, অর্থাৎ ৩৫৪০ টাকাতে বিক্রি করেছে। এবার 11% মুনাফাতে যদি তিনি বিক্রি করতে চান, তাহলে ৩৫৪০ টাকা থেকে কত বেশি টাকাতে তাকে বিক্রি করতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো, ক্রয়মূল্যের থেকে 41% কম ছিল যখন বিক্রি করছে। ক্রয়মূল্য যদি 100 হয়, তাহলে 41% কমে বিক্রি করছে, তা মানে বিক্রি করছে 59-এ। তাহলে আমি দেখতে পেলাম বিক্রি করছে 59 ইউনিটে, কিন্তু ওরা বলছে বিক্রি করেছে ৩৫৪০-এ। তাহলে 59-এর ভ্যালু ৩৫৪০, একের ভ্যালু কত? যদি কাটি, এটা 60 দিয়ে কাটছে, একের ভ্যালু 60। কী চেয়েছে? 11% মুনাফা অর্জন করতে চাইছেন। 100 ক্রয় মূল্য, 11% মুনাফা করলে 100-র সঙ্গে 11 যোগ করো, অর্থাৎ 111-ই বিক্রি করতে হবে। একের ভ্যালু যদি 60 হয়, তাহলে 111-র ভ্যালু কত হবে? 60কে 111 দিয়ে গুণ করলে 6660 টাকা। তাহলে 11% মুনাফা অর্জন করতে গেলে তাকে 6660 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু আগে বিক্রি করেছে ৩৫৪০ টাকায়। তাহলে কত বেশিতে বিক্রি করতে হতো এখন, যখন 11% মুনাফা অর্জন করতে চাইছেন? তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে আসছে ৩১20 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? ৩৫৪০ টাকা থেকে আগে বিক্রি করেছিল, এখন 6660 টাকায় বিক্রি করছে। তাহলে আগের তুলনায় এখন কত বেশি টাকায় বিক্রি করবে, সেটাই প্রশ্ন ছিল। পরের প্রশ্নে দেওয়া হয়েছে, নিচে প্রদত্ত সংখ্যার কোনটি মূলদ নয়? অর্থাৎ রুটের ভিতরে থাকবে না কোন সংখ্যাটা। এখানে যতগুলো অপশান দেওয়া আছে, দেখো কোন অপশানটার মধ্যে এমন কোন অপশানটা পাওয়া যাচ্ছে যেটা রুটের ভেতর থাকবে। যদি রুটের ভিতর থাকে তাহলে কিন্তু ওটা মূলদ হবে না, রুটের ভিতরে থাকলে সেটা হবে অমূলদ। আমি দেখতে পাচ্ছি 64 মানে হচ্ছে 4-এর কিউব, 64 মানে 4-এর কিউব, আর এইটা রয়েছে, এটা হচ্ছে 1/3। তাহলে 4 সংখ্যা বেরোচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে মূলদ। 27 মানে 3-এর কিউব, এটা থাকলে 1/3, তাহলে এখান থেকেও একটা গোটা সংখ্যা বেরোচ্ছে। 32 মানে 2 টু দি পাওয়ার 5, এটা আছে 1-এর 5 দিয়ে গুণ করো, তাহলে এখান থেকে বেরোচ্ছে 2, অর্থাৎ এইগুলো সব মূলদ সংখ্যা বেরোচ্ছে। তাহলে মূলদ নয়, অবশ্যই এই অপশানটা হবে। কেন? দেখো, এইটাকে তুমি রুটের বাইরের সংখ্যা পুরোটা বার করতে পারবে না, কিছু সংখ্যা রুটের মধ্যে থাকবে। 1, 2 নম্বর, এখানে 3টে সংখ্যা মূলদ বেরিয়ে গেছে, আমি আর চেক করব না যে এটা মূলদ কি অমূলদ। বোঝা গেছে? পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে বলেছে, এ এবং বি একসঙ্গে একটি কাজ 15 দিনের মধ্যে পূর্ণ করতে পারে, আর এ একা ওই কাজটি 25 দিনে পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে কাজ করা শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগেই বি কাজটি ছেড়ে দেয়। এ এবং বি একসঙ্গে কতদিন ধরে কাজ করেছিল? দেখো, এ আর বি 15 দিনের মধ্যে কাজটা শেষ করে দেয়, এবং এ একা কাজটা 25 দিনের মধ্যে শেষ করে দেয়। এই যে বলছি কাজটা 25 দিনের মধ্যে শেষ করে দেয়, সেই কাজটা কতটা সেটা বার করতে গেলে এই যে দুটো সংখ্যা পেলাম 15 আর 25, এদের লসাগু করব। 15 আর 25-এর লসাগু 75, এই 75টা মাঝখানে নিলাম। আমি ভাববো এই 75 ইউনিট হচ্ছে টোটাল কাজ, যেটা এ আর বি মিলে একসঙ্গে 15 দিনে করে এবং এ একা 25 দিনে শেষ করে। এই কাজটাকে আমি 15 দিয়ে ভাগ করলে পাবো 3, এই কাজটাকে 5
এবং এই কাজটাকে 25 দিয়ে ভাগ করলে আমি পাবো 3। এই ভাগফলগুলো কি? এই ভাগফলগুলো হলো এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে এবং এ আর বি মিলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। তাহলে এ প্রতিদিন 3 ইউনিট কাজ করে এবং এ বি এর সঙ্গে যুক্ত অবস্থায় প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। তাহলে আমি বলতে পারি এ যদি একা 3 ইউনিট কাজ করে, এখানে এর সঙ্গে বি মিলে যদি 5 ইউনিট কাজ করে, এই 5-এর মধ্যে এ 3 করছে, তাহলে বাকিটা কে করবে? 5 থেকে 3 বাদ দিলে 2, এই 2 ইউনিট কাজ বি করবে প্রতিদিন। অর্থাৎ বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে এবং এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। তারা একসঙ্গে কাজ শুরু করেছে, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগেই বি কাজ ছেড়ে চলে গেছে। অর্থাৎ শেষ 5 দিন কাজটা যখন শেষ হয়েছে, সেই শেষ 5 দিনে বি ছিল না, কেন? বি তার 5 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। তাহলে শেষ 5 দিন কে কাজ করেছে? অবশ্যই এ শেষ 5 দিন কাজ করবে। শেষ 5 দিনে এ কতটা কাজ একা করেছে? এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে, তাহলে শেষ 5 দিনে এ 3 5-এ 15 ইউনিট কাজ করেছে। আমি যদি পুরো কাজ যেটা ছিল 75 ইউনিট সেখান থেকে 15 বাদ দিই, তাহলে এই যে বাকি 60 ইউনিট কাজ এটা কারা কারা করেছিল? এটা এ আর বি মিলে করেছিল, তারপরে বি কাজটা ছেড়ে চলে যায়। বোঝা গেছে? 15 ইউনিট একা এ কাজ করেছে 75-এর মধ্যে, বাকি যে 60 ইউনিট কাজ থাকলো এটা এ আর বি দুজনে মিলে কমপ্লিট করার পর বি ছেড়ে কাজটা চলে গেছিলো। আমি জানি এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে প্রতিদিন 5 ইউনিট করে কাজ হয়। দেখতে পাচ্ছ, এ আর বি একসঙ্গে কাজ করলে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। মোট কাজ বাকি আছে 60। ওরা দুজনে যদি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে তাহলে কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে। তাহলে এখানে যে প্রশ্ন দিয়েছিল এ এবং বি একসঙ্গে কতদিন কাজ করেছিল, এ এবং বি একসঙ্গে 12 দিন কাজ করেছিল, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, সি এবং ডি নল যথাক্রমে 4 এবং 5 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভরতে পারে। যদি সি নল 3 ঘন্টা পরে বন্ধ হয়ে যায় এবং একই সময়ে ডি নল খোলা হয়, ট্যাঙ্কটির বাকি অংশ ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে? প্রশ্ন পড়ে যেটা মনে হচ্ছে প্রথমে সি নলই চালু করা হয়েছে, 3 ঘন্টা পরে সি নলটাকে বন্ধ করা হয়েছে, তারপরে ডি নল খোলা হয়েছে। বাকি অর্থাৎ সি জল ভর্তি করার পরে বাকি যে জলটুকু থাকবে সেই জলটুকু ডি কতক্ষণ সময় ভর্তি করবে, প্রশ্ন এটা বলেছে। একই রকমভাবে আগের মতোই করবে। সি 4 ঘন্টায় এবং ডি 5 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করতে পারে। কোন ট্যাঙ্কটা? 5 আর 4-এর লসাগু বার করো, 4 5-এ 20, অর্থাৎ যে ট্যাঙ্কটার কথা বলা হচ্ছে সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 20 লিটার বা 20 ইউনিট। এবার 20-কে 4 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যাবে, 20-কে 5 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাবে। আমি আগেই বলেছি এইগুলো কি? সি প্রতি ঘন্টায় কত ইউনিট জল ভরতে পারে, যেহেতু এখানে ঘন্টা কথা আছে, আগেরটায় দিন ছিল তাই প্রতিদিনে বলেছিলাম, এখানে ঘন্টা আছে তাই প্রতি ঘন্টায় সি 5 ইউনিট জল ভর্তি করতে পারে এবং ডি প্রতি ঘন্টায় 4 ইউনিট জল ভর্তি করতে পারে। সি 3 ঘন্টা পরে বন্ধ করা হয়, অর্থাৎ সি প্রতি ঘন্টায় যদি 5 ইউনিট করে জল ভরে 3 ঘন্টায় কতটা জল ভর্তি করলো? 15 ইউনিট। ভর্তি করার পর সিকে বন্ধ করা হলো, বাকি কতটা জল থাকছে? ট্যাঙ্কের ক্যাপাসিটি 20, সেখান থেকে সি 15 ভর্তি করে দিয়েছে, তাহলে বাকি থাকছে 5 ইউনিট। বলেছে এই বাকি জলটা ভর্তি হতে কত সময় লাগবে? এই বাকি যে জলটা থাকলো এই জলটা কে ভর্তি করবে? সিকে যেহেতু বন্ধ করা হয়েছে তাই ডি ভর্তি করবে। ডি প্রতি ঘন্টায় 4 করে ভর্তি করে, তাহলে 5 ভর্তি করতে ডি এর কত সময় লাগবে? 5/4 ঘন্টা, অর্থাৎ 1.25 আওয়ার্স, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, 5-এর প্রশ্নে বলেছে 512 সংখ্যাটির কটি উৎপাদক পূর্ণবর্গ? উৎপাদক যেভাবে ভাঙে 512কে আমরা ভাঙতে ভাঙতে দেখব যে কতগুলো এরকম সংখ্যা পাওয়া যাচ্ছে যেগুলো পূর্ণবর্গ, অর্থাৎ যে সংখ্যাগুলো রুট করা যায়। যেমন আমি যদি বলি 16 রুট করা যায়, আমি যদি বলি 4-4-এর রুট করা যায়, কিন্তু তুমি যদি বলো 8 দিয়ে মনে করো 512কে ভাগ করা যায়, কিন্তু 8কে আমি নেব না, তার কারণ হচ্ছে 8 পূর্ণবর্গ নয়, অর্থাৎ 8-এর রুট করা যায় না। তাহলে 512কে যদি আমরা এখানে ভাঙি, প্রথমে আসছে 256। আমি দেখব
2 দিয়েও 512কে ভাগ করা যায়, 256 দিয়েও 512কে ভাগ করা যায়। 256 দিয়ে যেহেতু 512কে ভাগ করা যায়, তাহলে 256 512-র একটা উৎপাদক। 256 কি কারুর বর্গ? দেখো 16 স্কোয়ার 256 হয়, তাহলে আমি একটা উৎপাদক পেলাম যেটা পূর্ণবর্গ হবে। কেন? 16 স্কোয়ার 256। এবার এটাকে যদি আরও ভাঙি, এটা আসবে 128। আমি দেখব 128-এরকে রুট করা যায়, 128-এর রুট করা যায় না, তাই 128 আমি নেব না। 2 দিয়ে আরও ভাঙলে এটা আসছে 64, 64 8 স্কোয়ার হয়, অর্থাৎ আমি আর একটা উৎপাদক পেলাম যেটা পূর্ণবর্গ। 64কে আবার ভাঙবো, 2 দিয়ে ভাঙলে 32, দেখো 32 কারো রুট হয় না। 2 দিয়ে আবার যদি ভাঙো একে, 16 দুগুণে 32, 16 4 স্কোয়ার হয়, অর্থাৎ আর একটা উৎপাদক আমি পেলাম যেটা পূর্ণবর্গ। 2 দিয়ে একে ভাঙলে 8 দুগুণে 16, 8 কিন্তু পূর্ণবর্গ নয় কারুর, অর্থাৎ 8-এর রুট করা যায় না। 2 দিয়ে 8কে ভাঙলে 4 আসছে, 4 2 স্কোয়ার হয়, তাই আমি আর একটা সংখ্যা পেলাম যেটা হচ্ছে পূর্ণবর্গ। 4কে যদি ভাঙো 2 দুগুণে 4, আর 2কে ভাঙলে 2 1কে 2, এটা করতে ভুলো না। এই 1 মানে হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ আমি আর একটা সংখ্যা পেলাম যেটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে আমি দেখলাম মোট 1 2 3 4 5টা এরকম উৎপাদক আছে 512-র যেগুলো পূর্ণবর্গ, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে একটি ভগ্নাংশকে 7/3-এর সাথে যোগ করলে 4 হয়, ভগ্নাংশটি কত? ভগ্নাংশটা যদি x হয়, একটা ভগ্নাংশকে 7/3-এর সঙ্গে যোগ করছো, 7/3টা আগেও লিখতে পারতে, যোগ করলে 4 হচ্ছে, তাহলে এই ভগ্নাংশ অর্থাৎ x-এর মান কত? আলটিমেটলি বুঝতে পারছো, যোগ বললে তুমি খালি বিয়োগ করে দেবে। এইটা করলে আসছে 12 - 7 5-এর 3, 5-এর 3 অপশান নাম্বার 4-এতে আছে, 3 1 3 2 5-এর 3, অর্থাৎ এটাই হচ্ছে 1/2-এর 3। তাহলে উত্তর অপশান নাম্বার 4। 7-এর প্রশ্নে বলেছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার শীর্ষবিন্দুগুলি হল -4 -2 -3 -5 এবং 3 - 2। দেখো যখন এরকম স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলবে, তখন এই যে স্থানাঙ্ক যেখান থেকে শুরু হয়েছে সেখানে স্থানাঙ্কগুলো এভাবে ছেড়ে ছেড়ে লিখবে, যেভাবে আমি লিখছি -4 -2, তারপরে ছিল -3 -5, তারপরে 3 -2, শেষ হলো। আবার যেটা প্রথমে লিখেছিলে সেটাকে আর একবার লেখো -4 -2, বোঝা গেছে? পরপর লেখার পর প্রথমে যেটা লিখেছিলে সেটাকেই আবার লিখবে। লেখার পরে এখানে 1-এর 2 গুণ করবে, 1-এর 2 গুণ করে আমি যেভাবে ক্রস গুণ করছি এই ক্রস গুণ হবে, এই ক্রস গুণ হবে এবং এই ক্রস গুণ হবে, গুণ হয়ে গুণফলগুলোকে যোগ করবে, ক্রস গুণ করবে, গুণ করে গুণফলগুলোকে যোগ করে প্রথমে বসাও। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 4 5 20 গুণ করছি, 4 5 20 বসালাম। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3 2 6 এবং প্লাস মাইনাসে মাইনাস 3 2 6। এই ক্রস গুণ শেষ হলো, ব্র্যাকেট শেষ করো, সরি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, হয়েছে। এবার এখানে সবসময় মাইনাস বসাবো। এই ক্রস গুণ করার পর আমরা এবার এই ক্রস গুণ করব, 3 2 6 মাইনাসে মাইনাসে প্লাস 6 বসালাম। এই ক্রস গুণ করলে প্লাস মাইনাসে -15, আর এই ক্রস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 8। এই ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও। ক্রস প্রথমে এইভাবে গুণ হবে, এখানে বসাবে, মাঝখানে মাইনাস সবসময় থাকবে, এই ক্রস গুণ করে ভিতরে বসাবে। এবার এইটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাই হবে ক্ষেত্রফল। হাফ +6 -6 কেটে গেলে এখান থেকে পড়ে থাকছে 20, আর এখানে 8 আর 6 14, 14 আর 15 বিয়োগ করলে -1 -1 মাইনাস +1, অর্থাৎ 21/2। 21/2 মানে হচ্ছে 10.5, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে তরুণ এবং তপন যথাক্রমে 13,000 টাকা এবং 19,500 টাকা বিনিয়োগের সাথে অংশীদারিত্ব শুরু করে। তবে কিছু আর্থিক প্রয়োজনীয়তার কারণে তপনকে 8 মাস পর তার বিনিয়োগ করা রাশি তুলে নিতে হয়। প্রথম 12 মাসের লাভ দুজনের মধ্যে কী অনুপাতে ভাগ করা উচিত? বলেছে লাভ কী অনুপাতে ভাগ করবে? আমরা জানি প্রফিট = ইনভেস্টমেন্ট ইনটু টাইম। প্রফিট অর্থাৎ লাভ সমান ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ যে টাকাটা করছে
ইনটু টাইম, যে সময়ের জন্য বিনিয়োগ করছে। আমি যদি তরুণের কথা ভাবি, তরুণ ইনভেস্ট করেছিল 13,000 টাকা, ইনভেস্টমেন্ট পেলাম। তরুণের টাইম কতটা? দেখো এখানে তপন 8 মাস খাটিয়েছিল টাকাটা, তরুণের সম্বন্ধে বলা নেই, তাই তরুণ 12 মাসই টাকাটা খাটিয়েছে। তাহলে ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে যেটা গুণ করলাম, এটা হচ্ছে তরুণের প্রফিট বা লাভ। তেমন করে তপনের ক্ষেত্রেও আমরা প্রফিট বার করব। তপনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে 19,500 টাকা এবং তপন 8 মাস পরে টাকাটা তুলে নিয়েছে, তাই টাইমটা হচ্ছে 8। এই রেশিওটা চেয়েছে, তরুণের লাভ এবং তপনের লাভের রেশিওটা চেয়েছে। শূন্য কাটো, যদি 65 দিয়ে কাটো, এইটা হবে 65 দুগুণে 130 আর এটা হবে 65 তিনে 195। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, 3 3 কাটছে, 2 2 কাটছে, অর্থাৎ 1:1 এই অনুপাতে তাদের লভ্যাংশ বণ্টিত হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে গরিমা ও তার বোন একসাথে তাদের বাড়ির দেয়াল 45 দিনে রং করতে পারে। গরিমা একা এই কাজ করলে তার সময় লাগতো 81 দিন। যদি দুজনে একসাথে কাজ শুরু করে আর কাজ শেষ করার 9 দিন আগে গরিমার বোনকে কাজ ছেড়ে চলে যেতে হয়, তাহলে বাড়ির দেয়াল রং করতে দুই বোনের মোট কত সময় লেগেছিল? দেখো কিছুক্ষণ আগে ঠিক একই টাইপের একটা কিন্তু প্রশ্ন করেছিলাম। এখানে যেটা বলেছে গরিমা, আমি জি দিয়ে লিখছি এবং বোনকে বি দিয়ে লিখছি। গরিমা এবং তার বোন 45 দিনে বাড়ির দেওয়াল রং করতে পারে এবং গরিমা একা 81 দিনে রং করতে পারে। যে দেয়ালটা রং করার কথা বলা হচ্ছে সেই দেয়ালটা কতটা সেটা আমি বলেছি 45 আর 81 লসাগু বার করব, সেটা হচ্ছে 405। অর্থাৎ 405 ইউনিট দেয়াল রং করতে হবে। এবার 405কে 45 দিয়ে ভাগ করলে 9 বেরোবে, 405কে 81 দিয়ে ভাগ করলে 5 বেরোবে। এটা কি বেরোলো? গরিমা প্রতিদিন 5 ইউনিট করে দেয়াল রং করতে পারে এবং গরিমা তার বোনের সঙ্গে যুক্ত হয়ে প্রতিদিন 9 ইউনিট করে দেওয়াল রং করতে পারে। গরিমা একা 5 ইউনিট রং করতে পারে আর বোনের সঙ্গে যুক্ত হয়ে 9 ইউনিট রং করতে পারে, মানে বোন 9 - 5 = 4 ইউনিট করে রং করতে পারবে। বুঝতে পারছো? গরিমার সঙ্গে বোন যখন থাকে তখন 9 ইউনিট রং করে, আর গরিমা যদি একা 5 ইউনিট রং করে তাহলে 9 থেকে 5 বাদ দিলে বাকি এই যে 4 থাকছে, এটা বোন রং করছে প্রতিদিন এত ইউনিট করে, অর্থাৎ 4 ইউনিট করে। এবার দেখো দুজনে একসাথে কাজ শুরু করে আর কাজ শেষ করার 9 দিন আগে গরিমার বোনকে কাজ ছেড়ে চলে যেতে হয়, তাহলে শেষ 9 দিন গরিমা একা রং করেছিল, কেন বোন কাজ শেষ হওয়ার 9 দিন আগে চলে গেছে। তাহলে শেষ 9 দিনে গরিমা কতটা কাজ করবে? গরিমা প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, তাহলে 9 দিনে গরিমা 45 ইউনিট দেয়াল রং করে দিয়েছে। তাহলে বাকি যে থাকছে রং করার জন্য সেটা কতটা? 405 দেওয়ালের টোটাল ক্ষেত্রফল, সেখান থেকে 45 গরিমা রং করে দিয়েছে, তাহলে 360 ইউনিট থাকছে রং করতে বাকি। এই যে বাকি যেটা থাকছে সেটা কিন্তু গরিমা আর গরিমার বোন মিলে কমপ্লিট করার পর গরিমার বোন চলে গেছিল। তাহলে আমি বলতে পারি যে এই 360 ইউনিট দেয়াল গরিমা আর গরিমার বোন মিলে করেছিল। গরিমা আর গরিমার বোন মিলে প্রতিদিন 9 ইউনিট করে দেওয়াল রং করতে পারে। তাহলে এই বাকি 360 রং করতে তাদের কত সময় লাগবে? প্রতিদিন 9 করে কাজ করে, 360 বাকি আছে, তাহলে গরিমা আর গরিমার বোন মিলে মোট 40 দিনে এই দেওয়ালটাকে রং করেছিল। তাহলে দুই বোনের দেওয়াল রং করতে কত সময় লাগলো? দুজনে মিলে একসঙ্গে 40 দিন কাজ করেছে, প্লাস গরিমা একা 9 দিন কাজ করেছে, অর্থাৎ 49 দিনের দেওয়ালটা রং হয়ে গেছে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 10 প্রশ্নে বলেছে দুটি ট্রেন, একটি 153 মিটার লম্বা এবং অন্যটি 127 মিটার লম্বা, বিপরীত দিক থেকে আসার সময় 7.2 সেকেন্ডে একে অপরকে পার করে। প্রতি ঘন্টা হিসেবে ট্রেন দুটির সম্মিলিত গতি কত? দেখো দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, দুটো ট্রেন একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, ট্রেন দুটোকে যেতে হবে তাদের নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব। স্পিডের ক্ষেত্রে
যদি একে অপরের দিকে আসে তাহলে স্পিডগুলো যোগ হয়, যাকে আপেক্ষিক বেগ বলে, এবং একই দিকে গেলে স্পিডগুলো বিয়োগ হয়, যাকে আপেক্ষিক বেগ বলে। কিন্তু খেয়াল রেখো, দুটো ট্রেন একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, তাদেরকে যেতে হবে সবসময় তাদের নিজস্ব দৈর্ঘ্যের সমান দূরত্ব। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য 153 আর একটা ট্রেনের দৈর্ঘ্য 127, তাহলে ট্রেন দুটোকে যেতে হবে 153 প্লাস 127 সমান 280 মিটার। এই 280 মিটার ট্রেন দুটো গেল কত সময়ে? 7.2 সেকেন্ডে। 7.2 সেকেন্ডে যদি 280 মিটার যায়, তাহলে প্রতি সেকেন্ডে কতটা যাবে? প্রতি সেকেন্ডে যাবে এত মিটার। আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি একে 18/5 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেছে? এইটা এলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এই দশমিকটাকে তোলার জন্য উপরে একটা 10 দিয়ে দাও। 4 18 72, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 এবং 140 দুগুণে 280, অর্থাৎ স্পিড হলো 140 কিলোমিটার পার আওয়ার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে একই পরিসীমাযুক্ত একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, বর্গক্ষেত্রের 4টে বাহু আমরা সবাই জানি। ষড়ভুজ বলেছে, ষড়ভুজের 6টা বাহু। 4 আর 6 লসাগু বার করে নাও। 4 আর 6 লসাগু 12। এই 12টা মনে করো দুজনেরই পরিসীমা। কেন বলেছে? একই পরিসীমাযুক্ত একটা বর্গক্ষেত্রর একটা সুষম ষড়ভুজ। তাহলে বর্গক্ষেত্রেরও পরিসীমা 12 এবং সুষম ষড়ভুজেরও পরিসীমা 12। যদি বর্গক্ষেত্রের পরিসীমা 12 হয়, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দেখো টোটাল পরিসীমা অর্থাৎ 4টে বাহুর যোগফল, বর্গক্ষেত্রের 4টে বাহুর যোগফল যদি 12 হয়, তাহলে একটা বাহুর মাপ হচ্ছে 3। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ। একই রকমভাবে ষড়ভুজের ক্ষেত্রে বাহুর মাপ কত হবে? ষড়ভুজের 6টা বাহুর যোগফল 12, যেটা পরিসীমা বলে। একটা বাহু কত হবে? 2। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ 3, ষড়ভুজের একটা বাহুর মাপ 2। বোঝা গেছে এটা? এবারে বলেছে দুজনের ক্ষেত্রফলের অনুপাত কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, এটাই প্রশ্ন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু 3, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার ইস্টু ষড়ভুজের ক্ষেত্রফল কত। ফর্মুলা অনেকেই মুখস্থ করো, আমি বলছি মুখস্থ করার দরকার নেই। বেসিক যদি একটু মনে থাকে তাহলে ফর্মুলাটাকে বানিয়ে নিতে পারবে। এই একটা ষড়ভুজ, সেন্টার এটা। যদি সেন্টারের সঙ্গে এই শীর্ষবিন্দুগুলোকে যোগ করো, দেখবে 6টা ত্রিভুজ তৈরি হচ্ছে। 1 2 3 4 5 6টা। এই 6টা ত্রিভুজের প্রত্যেকটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল মানে, আমি যদি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, তাকে 6 দিয়ে গুণ করলে ষড়ভুজের ক্ষেত্রফল পাবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। জানি সবাই এটা। যেহেতু এখানে 6টা ত্রিভুজ আছে, তাই 6টা ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6 দিয়ে গুণ। তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রফল হবে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। আমি এখানে এটা বসাচ্ছি, 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। ষড়ভুজের বাহুর মাপ কত? 2, তাই আমি এখানে 2 স্কোয়ার বসালাম। বোঝা গেছে? ষড়ভুজের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। এবার এটাকে আমি যদি একটু কাটি, 3 স্কোয়ার আছে, একটা 3 এখান থেকে কেটে দিলাম, এখান থেকে একটা 2 কেটে দিলাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে 3:2√3 পড়ে থাকে, কিন্তু অপশানে এরকম কিছু নেই। এই 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, আমি এইভাবে ভাবতে পারি। আর এখানে 2 ইন্টু √3 ছিল, তাহলে একটা √3 কেটে দাও, তাহলে উত্তর হবে √3:2, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে এইটার মান কত। দেখো, আমি যদি এইখানে 4টাকে রেখে দিয়ে পরের এই পোর্শানে সবার মধ্যে 3 আছে দেখতে পাচ্ছি, 3টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এইখানে পড়ে থাকছে 4, এটায় পড়ে থাকছে 4 স্কোয়ার,
এখানে 4-এর কিউব, পরেরটা 4 টু দি পাওয়ার 4 এবং তারপরটা 4 টু দি পাওয়ার 5, এটা পড়ে থাকে। দেখো গুণোত্তর প্রগতির এই সিরিজে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন, এই যদি সিরিজ হয় এটাকে গুণোত্তর প্রগতি বলে। দেখো এখানে একটা 4 ছিল, এখানে আর একটা 4 দিয়ে গুণ হলো, এখানে আর একটা 4 দিয়ে গুণ হলো, 2 থেকে 3টে হলো, এখানে আর একটা 4 দিয়ে গুণ হলো, 3টে থেকে 4টে, এবং এইখানে আর একটা 4 দিয়ে গুণ হয়ে 4টে থেকে 5টা। এটাকে গুণোত্তর প্রগতি বলা হবে, যেখানে একটা সমান সংখ্যা দিয়ে গুণ করে করে যাবে। এই রাশিটার প্রথম সংখ্যাটাকে বলা হবে এ, অর্থাৎ এখানে এর মান 4। আর কোনটা? এই যে সংখ্যাটা দিয়ে বারবার গুণ করা হচ্ছে, 4 দিয়ে 4 দিয়ে 4 দিয়ে গুণ করে করে সিরিজটা বাড়ছে, তাকে বলা হবে আর। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 4। এবং এন এর ভ্যালু বুঝতে পারছো, লাস্ট যে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি তার পাওয়ারে যেটা আছে সেটা আছে এন এর ভ্যালু, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5। এবার বলেছে এইটার যোগফল কত, আমি দেখতে চাইছি এইটার যোগফল, বা বলতে পারো এই যে সিরিজটা আছে এই সিরিজটার যোগফল কত। দেখো যোগফলের ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, যখন আর এর ভ্যালু গ্রেটার দেন 1, অর্থাৎ আর এর ভ্যালু 1-এর তুলনায় বড় হবে, বা আর এর ভ্যালু -1-এর থেকে ছোট আসবে, তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। যেহেতু এখানে আর এর ভ্যালু 4, অর্থাৎ আর এর মান 1-এর তুলনায় বেশি, তাই আমি যোগফলের এই ফর্মুলাটাকে ইউজ করব। বোঝা গেছে? আমি যদি যোগফলের এই ফর্মুলাটা এখানে ইউজ করি কোন পর্যন্ত, এই জায়গায়, তাহলে বাকিগুলো যেরম আছে আমাকে সেরম রাখতে হবে। 4 ছিল, 3 ছিল, রাখলাম, ইন্টু এটার জন্য ফর্মুলা কি, এ মানে কত 4, ইন্টু আর টু দি পাওয়ার এন, আর এর ভ্যালু 4, টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু হচ্ছে 5, মাইনাস 1 বাই আর মাইনাস 1, অর্থাৎ 4 মাইনাস 1। 4 মাইনাস 1 যদি করো এটা কত হবে, পরের লাইনে ক্যালকুলেশন করলে 4 থেকে 1 বাদ দিলে 3 আসবে, এই 3-এর সঙ্গে এই 3টা কেটে যাবে। বুঝতে পারছো, জায়গা খুব শর্ট, আমি এখানেই বিয়োগ করে দেখিয়ে দিলাম। তাহলে জিনিসটা কি এলো, এইখান থেকে 4 পড়ে থাকলো, প্লাস এখান থেকে 4-এর সঙ্গে এইটা পুরোটা গুণ করে ব্র্যাকেট খুলছি, 4-এর সঙ্গে 4 টু দি পাওয়ার 5 যদি গুণ করি, একটা 4, 5টা 4, অর্থাৎ টোটাল 6টা 4 হলো। বোঝা গেছে? কেন ইনটু থাকলে পাওয়ারগুলো যোগ হয়, এখানে পাওয়ারে 1 আছে, 1 + 5 6, আমি এইভাবে বলছি একটা 4 আর 5টা 4, 6টা 4, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করো -4 আসবে। তাহলে উত্তরটা কি আসবে, 4 টু দি পাওয়ার 6, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? এবারে এখানে আর একটা জিনিস জেনে রাখবে, এই যে ফর্মুলাটা যখন বললাম আর গ্রেটার দ্যান 1 অথবা আর লেস দ্যান -1-এর জন্য সমষ্টির ফর্মুলা, কিন্তু যদি আর এর রেঞ্জটা -1 থেকে 1-এর মধ্যে থাকে, যে আর এর ভ্যালুটা পাবে সেটা যদি -1 থেকে 1-এর মধ্যে হয়ে গিয়ে থাকে, তাহলে সমষ্টির যে ফর্মুলাটা হবে সেটা হবে এরকম, এস ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। জাস্ট এটাকে উল্টে দেবে। খালি মনে রাখবে, যদি আর এর ফিগারটা বড় হয় তাহলে আর প্রথমে থাকবে, আর এর ফিগারটা যদি 1-এর থেকে ছোট হয় তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে, দুটি ইনলেট পাইপের মধ্যে একটি অন্যটির থেকে দ্বিগুণ কর্মক্ষমতার সাথে কাজ করে। একটি ড্রেন পাইপ আবার 12 ঘন্টার মধ্যে একাই একটি চৌবাচ্চাকে খালি করতে পারে। এই 3টি পাইপ মিলে একসাথে খালি চৌবাচ্চাকে 12 ঘন্টার মধ্যে ভরে ফেলতে পারে। যে ইনলেট পাইপটির কর্মক্ষমতা কম সেটি একা ওই খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় ভর্তি করতে পারবে। কি বলেছে, যে দুটো ইনলেট পাইপ আছে, ইনলেট পাইপ মানে জল ট্যাঙ্কের মধ্যে যারা প্রবেশ করায় তাদের ইনলেট পাইপ, আর ড্রেন পাইপ যে জলটা বার করে যে পাইপ তাকে বলা হবে ড্রেন পাইপ। দেখো এটা বলেছে একটা অন্যের থেকে দ্বিগুণ কর্মক্ষমতা। মনে করো একটা ইনলেট পাইপ x ঘন্টায় চৌবাচ্চাটাকে ভর্তি করে, যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে আর একটা চৌবাচ্চাকে ভর্তি করবে 2x ঘন্টায়। আমাকে বলো x ঘন্টায় একজন চৌবাচ্চা ভর্তি করছে আর 2x ঘন্টায় একজন চৌবাচ্চা ভর্তি করছে, তাহলে কে সবচেয়ে দক্ষ পাইপ? তুমি অবশ্যই বলবে x হচ্ছে দক্ষ পাইপ। কেন, যে কম সময়ে ভর্তি করবে সেই হচ্ছে দক্ষ, আর যে বেশি সময় ভর্তি করবে সে হচ্ছে কম দক্ষ।
তাহলে এই দুটোর মধ্যে কম দক্ষ পাইপ হচ্ছে এইটা। কেন এটা বলতে গেলাম, কেন এখানে বলেছে কর্মক্ষমতা কম যেটার সেটার কত ঘন্টা সময় ভর্তি করতে পারবে। আমি বলেছি এটা এক্স ঘন্টা, এটা 2x ঘন্টা। কম কর্মক্ষমতা অবশ্যই 2x ঘন্টারটা, 2x ঘন্টাটা বেশি, কিন্তু কাজের দিক দিয়ে এই পাইপটা কম কর্মক্ষম। কেন, যে কম সময়ে ভর্তি করছে সে বেশি কর্মক্ষম হয়, আর যে বেশি সময় ভর্তি করে সে কম কর্মক্ষম হয়। ওরা বলেছে কর্মক্ষমতা কম যেটা সেটা কতক্ষণ নেবে। কর্মক্ষমতা কম হচ্ছে যার বেশি সময় লাগছে তার কর্মক্ষমতা সবসময় কম হয়। তাহলে এই 2x এর ভ্যালু কত এটাই কিন্তু প্রশ্নে বলে দিল। এবারে দেখো আর একটা ড্রেন পাইপ আছে, এরা ভর্তি করছে ড্রেন পাইপ মানে খালি করছে। সে 12 ঘন্টার মধ্যে টোটাল চৌবাচ্চাটাকে খালি করতে পারে। যে চৌবাচ্চাটার কথা বলা হচ্ছে সেই চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত, অর্থাৎ চৌবাচ্চাটায় কতটা জল ধরে, আমি বলেছি সেটার জন্য এই তিনটেকে লসাগু করবে। 12, 2 আর x লসাগু করো, 12x আসবে। অর্থাৎ চৌবাচ্চার ক্যাপাসিটি 12x। লসাগু না করে পুরো গুণও করতে পারতে, কিছু আসে যায় না। এবার চৌবাচ্চায় মোট 12x লিটার জল ধরে। 12xকে s দিয়ে ভাগ করলে 12, 12xকে 2x দিয়ে ভাগ করলে 6 এবং 12xকে 12 দিয়ে ভাগ করলে x কিন্তু জল বার করছে, এ জল ভর্তি করছে, এও জল ভর্তি করছে। এবার এই তিনটে পাইপ একসাথে চৌবাচ্চাটিকে 12 ঘন্টার মধ্যে ভরে ফেলতে পারে। তিনটে পাইপকে যখন একসঙ্গে চালানো হবে এই পাইপটা প্রতি ঘন্টায় 12 ইউনিট করে জল ভরবে, এই পাইপটা প্রতি ঘন্টায় 6 ইউনিট করে জল ভরবে এবং এই পাইপটা প্রতি ঘন্টায় x ইউনিট করে জল বার করে দেবে। তাহলে যদি তিনজনকেই চালানো হয় তাহলে এ 12 জল ভরবে, এ 6 জল ভরবে আর এ x জল খালি করে দেবে। তাহলে প্রতি ঘন্টায় চৌবাচ্চায় এতটা জল কিন্তু ভর্তি হবে। 12 ঘন্টায় তাহলে কতটা ভর্তি হবে, এইটা 1 ঘন্টায় যদি এইটা ভর্তি হয় 12 ঘন্টায় 12 দিয়ে গুণ করলাম, কিন্তু বলেছে 12 ঘন্টা চৌবাচ্চা ভর্তি হয়ে যাবে, অর্থাৎ চৌবাচ্চা যে টোটাল জল ধরে সেটা পূর্ণ হয়ে যাবে। চৌবাচ্চার ক্যাপাসিটি কত বলেছিলাম, 12x। তাহলে 12 ঘন্টায় যে জলটা ধরলো সেটা হচ্ছে চৌবাচ্চায় টোটাল যা জল ধরে তার সঙ্গে সমান। এখানে 12 12 কেটে দাও, 12 আর 6 18, মাইনাস এক্সটা প্লাস এক্সের দিকে গেলে 2x হয়। 2x এর ভ্যালু 18, এটা কি পেলাম 2x এর ভ্যালু 18। x এর ভ্যালু বার করার দরকার নেই, তার কারণ প্রশ্নে বলেছিল যে কম কর্মক্ষমতা যেটা আছে সেটা কতক্ষণে ভর্তি করবে, আমি বলেছিলাম সেটা 2x ঘন্টায় ভর্তি করবে। 2x এর ভ্যালু আমি 18 পেয়েছি, তাহলে আমি বলতে পারবো 18 ঘন্টায় কম কর্মক্ষমতার পাইপটি চৌবাচ্চাটিকে ভর্তি করবে। পরের প্রশ্ন, অমল, অশোক ও অলোকের মধ্যে 315টি মার্বেল যথাক্রমে 7:3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। অশোকের তুলনায় অমলের মার্বেল সংখ্যা কত বেশি? অমল, অশোক আর অলোকের মধ্যে মার্বেল ভাগ হচ্ছে 315টা এবং অমল যদি 7টা পায়, অশোক পেয়েছে 3টে, অলোক পেয়েছে 5টা, এই রেশিও দেওয়া আছে। অর্থাৎ তিনজনে 7 আর 3 10, 5 15টা পেয়েছে। প্রশ্নে বলেছে এটা 315টা আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 21। কি চেয়েছে? অশোকের তুলনায় অমলের মার্বেল সংখ্যা কত বেশি? অশোকের তুলনায় অমলের মার্বেল সংখ্যা দেখতে পাচ্ছি 4 ইউনিট বেশি। 1 ইউনিটের ভ্যালু 21 হলে 4 ইউনিটের ভ্যালু হবে 84, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 15 প্রশ্নে দিয়েছে যদি 3x² + ax + 4 x - 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য হয় তাহলে a এর মান কত? দেখো 3x² + ax + 4 একটা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালকে x - 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য। দেখো পুরোপুরি বিভাজ্য মানে x - 8 দিয়ে যদি ভাগ করো তাহলে ইকুয়েশনটা 0 আসবে, অর্থাৎ ভাগফলটা মিলে যাবে, ভাগশেষটা পুরো শূন্য আসবে। পুরোপুরি বিভাজ্য মানে কি, ভাগফল থাকবে কোনো রকম কিন্তু ভাগশেষ আসবে না। তাই যখন পুরোপুরি বিভাজ্য হবে, যেটা দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে বলেছে সেটা সমান 0 মনে করো, অর্থাৎ x এর ভ্যালু 8 পুট করতে হবে। কোথায় পুট করতে হবে? একটা ইকুয়েশানে, কিন্তু এটা পলিনোমিয়াল দেওয়া হয়েছে। যেহেতু বলা হয়েছে পুরোপুরি বিভাজ্য হবে, তাই আমি এই পলিনোমিয়ালটাকে ইকুয়েশানে কনভার্ট করব, অর্থাৎ = 0 করব।
বোঝা গেছে? তাহলে যখনই এরপরেও আরও প্রশ্ন আসবে যে পুরোপুরি বিভাজ্য যখন বলবে তখন এইটা সমান মনে মনে শূন্য বলে এক্সের ভ্যালু তুমি বার করবে, অর্থাৎ এখানে যা সাইন দেওয়া থাকবে তার উল্টো সাইন দিয়ে এক্সের মান বেরোবে। এই পলিনোমিয়ালটাকে ইকুয়েশনে কনভার্ট করবে, করে এক্সের মানটা এখানে বসিয়ে দেবে। বোঝা গেছে? এক্সের মান 8 যদি এখানে বসাই 3 ইন্টু 8 স্কোয়ার অর্থাৎ 64 প্লাস এ ইন্টু এক্স, এক্সের ভ্যালু 8, 8a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 64কে 3 দিয়ে গুণ করলে 192 হয়, 192 প্লাস 4 196, 196টা এদিকে গেলে মাইনাস 196 হবে, এদিকে 8 আছে। তাহলে এর ভ্যালু কত হবে? মাইনাস 196কে 8 দিয়ে ভাগ করব, মাইনাস 24.5, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 1 বছর আগে আকাশের বাবার বয়স ছিল আকাশের বয়সের 9 গুণ। 13 বছর পর 3 বছর আছে, এটা দাঁড়িয়ে আছে। 3 বছর পর তার বাবার বয়স তার বয়সের 5 গুণ হবে। আগামী বছরে আকাশের বয়স কত হবে? কি বলেছে? এই মনে করো বর্তমান, এই লাইনটা, এখানে বাবা আর আকাশের কথা বলা হয়েছে। 1 বছর আগে অর্থাৎ এই যে বর্তমান আছে, বর্তমান থেকে 1 বছর আগে বাবার বয়স আকাশের বয়সের 9 গুণ ছিল। আকাশের বয়স যদি 1 হয়, বাবার বয়স তখন ছিল 9। আবার বলেছে 3 বছর পরে অর্থাৎ বর্তমান থেকে 3 বছর পরে বাবার বয়স তার বয়সের 5 গুণ হবে, অর্থাৎ আকাশের বয়স যদি 1 হয়, বাবার বয়স তার 5 গুণ হবে, অর্থাৎ 5 হবে। দেখো এই রেশিওটা আর এই রেশিওটার মধ্যে গ্যাপ কতটা হলো? 3 আর 1 4, এই দুজনের ক্ষেত্রেই 4 এখানে বসিয়ে দাও, অর্থাৎ গ্যাপটা আমি এখানে বসালাম। এবার ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। যারা প্রথম এই টার্মটা শুনছো, আমার পারলে এজের ভিডিওগুলো একটু দেখো, সেখানে ক্রস প্রোডাক্ট মেথড বলা আছে। ক্রস প্রোডাক্ট মেথড হচ্ছে এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, গুণ করে গুণফলগুলোকে বিয়োগ করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ। 9 কে 9, 5 কে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 4 5 20, 4 কে 4, 20 থেকে 4 বাদ দিলে 16, অর্থাৎ 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 16 বছর। কেন? এখানে সব বয়সের প্রশ্ন আছে, তাই বছর। 1 ইউনিটের ভ্যালু কত? 4 বছর। 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয়, তাহলে আকাশের এইখানে বয়স কত? 1 ইউনিট, অর্থাৎ 4 বছর। আকাশের বর্তমান বয়স কত? দেখো এইখান থেকে 1 বছর আগের কথা বলা হয়েছিল, তাহলে এখন আকাশের বয়স হবে 1 যোগ করে দাও। 1 বছর আগে আকাশের বয়স 4 ছিল, তাহলে আকাশের বর্তমান বয়স 4 আর 1 5 বছর। বর্তমান বয়স চাইনি, বলেছি আগামী বছরে আকাশের বয়স কত হবে। আগামী বছর মানে আরও 1 যোগ করো, বর্তমান থেকে 1 যোগ করলে তবে আগামী বছর আসে, তাই 5 + 1 6 বছর হচ্ছে আকাশের 1 বছর পরের বয়স, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 17 প্রশ্নে বলেছে নিচের কোনটি একটি পূর্ণবর্গ নয়? প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এইটাই। কেন এরকম বললাম? দেখো এর শেষে শূন্য আছে। শূন্য কখন হয়? তুমি 10 স্কোয়ার গুণ করবে, 10 স্কোয়ার যদি করো তাহলে শূন্য পাবে শেষে, 20 স্কোয়ার পেলে শেষে শূন্য পাবে, 30 স্কোয়ার হলে শেষে শূন্য পাবে, মাঝখানে আর কোনো জিনিসের জন্য তুমি শূন্য পাবে না। আমার ক্যালকুলেশন করার সুবিধে, আমি জানি 30 স্কোয়ার মানে 900, আবার পরে আমি 40 স্কোয়ার 1600, এইখানে গিয়ে শূন্য পাবো, আর কোথাও কিন্তু শূন্য পাবো না, তাই না? শূন্য পেতে গেলে শেষে শূন্য থাকতেই হবে। 30-এ শূন্য এসছে মানে এর পরে আবার 40-এ শূন্য পাবো, 40 স্কোয়ার হলে 1600। দেখো এই 1250টা 900 থেকে 1600-র মধ্যে পড়ে গেল, কিন্তু এই শূন্যটা আমি আর আনতে পারবো না। কেন? 30 বা 40 স্কোয়ারেই শূন্য আসা উচিত, যেহেতু এর মধ্যে রেঞ্জের মধ্যে 1250 পড়ছে, কিন্তু 1250 এমন কোনো সংখ্যার স্কোয়ার না যার শেষে শূন্য আসবে। শূন্য আসতে গেলে তোমাকে সংখ্যা শেষে শূন্য আসতে হবে। 31, 32, 33, 34, 35, 36 যাইভাবেই যাও না কেন, শেষে কিন্তু শূন্য আসবে না, তাই 1250-এর রুট করা যাবে না, অর্থাৎ 1250 পূর্ণবর্গ নয়। 18 প্রশ্নটা দেখে নেব। 0, 1, 2, 3, ... 9 এর প্রমাণ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কে হয়, তাহলে 10, 11, 12, 13, 19 এর প্রমাণ বিচ্যুতি কত? আমি এটার শর্টকাট বলবো, যেমন এটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হবে উত্তর অপশান নাম্বার 3। তোমাদেরও মনে হবে কিভাবে? আগে জিনিসটা জানো, আমি তারপর শর্টকাট বলছি। যদি জানার ইচ্ছা না থাকে স্কিপ করো, কোনো অসুবিধে নেই, কিন্তু যদি জানার ইচ্ছা থাকে এটাকে দেখো,
তারপরে তোমাদের যেটা বলে দেবো তুমি সেটা মনে রাখতে পারো। গ্রুপ ডির পরীক্ষায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসছে এবং যে সূত্রটা তোমাদের দেবো সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। দেখো এই যে সিরিজটা আছে 0 1 2 3 ডট 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 9, আমি এই সিরিজটাকে এক্স মনে করছি, অর্থাৎ এক্স এই একটা সিরিজ। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এক্স। ওরা বলেছে প্রমাণ বিচ্যুতি, যাকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি বা এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, একে প্রমাণ বিচ্যুতি বলা হয়। আমি সিগমা এক্স দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ডিনোট করা হয়। তাহলে সিগমা এক্স হচ্ছে এই সিরিজটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স কেন, আমি এখানে এক্স লিখেছি। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বলছি সিগমা এক্স, ওরা দিয়েছে কে, লিখলাম। এবারে আর একটা সিরিজ দিয়েছে, খেয়াল করো, সেটা হচ্ছে 10 11 12 13 ডট ডট 19। এবারে দেখো, দেখবে এই সিরিজটা থেকে এই সিরিজটা কিভাবে এসছে, মানে কোনো কিছু গুণ করে, কোনো কিছু যোগ করে, না গুণ করে যোগ করা হয়েছে। আমি যদি বলি এখানে 0 ছিল এর প্রথম রাশি, এর প্রথম রাশি 10 এসছে, তোমার সঙ্গে সঙ্গে উত্তর হবে যে এর প্রথমের সঙ্গে 10 যোগ করলে এটা হয়। দেখো এর দ্বিতীয়র সঙ্গে 10 যোগ করলে 11 হয়, এর দ্বিতীয়র সঙ্গে 10 যোগ করলে 12 হয়। অর্থাৎ সেম জিনিস যোগ করে করে যদি সিরিজ আছে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তুমি ক্যালকুলেশন করতে পারবে। কিন্তু এই জিনিসটা এইভাবেও বলা যায়, এই জিনিসটার সঙ্গে 1 গুণ করা হয়েছে, তারপর 10 যোগ করা হয়েছে। এই জিনিসের সঙ্গে 1 গুণ করা হয়েছে, তারপর 10 যোগ করা হয়েছে। এর সঙ্গে 1 গুণ করা হয়েছে, 2 1 কে 2, তারপর 10 যোগ করলে 12, এটাও হতে পারে। তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, সিগমা এক্স এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু মড এ সিগমা এক্স, মানে কি? এইটা হচ্ছে নতুন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার করতে বলছে সেটা। নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি করে বেরোবে? এইখানে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে কিছু একটা গুণ করা হচ্ছে, যেটা গুণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এ, এবং যেটা যোগ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বি। ভালো করে বোঝো, যেটা গুণ করছি সেটাকে আমি এ দিয়ে ডিনোট করব, যেটা যোগ করছি সেটাকে আমি বি দিয়ে ডিনোট করব। আমি এখানে বললাম যে আমি প্রথমে প্রথমটার সঙ্গে 1 গুণ করছি, করে যেটা বেরোচ্ছে তার সঙ্গে 10 যোগ করছি। আমি বললাম 1 গুণ করছি, 10 যোগ করছি, তাহলে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 10। করার ফলে এটা হচ্ছে নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বার করতে বলেছে। নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হচ্ছে এ এক্স প্লাস বি। কেন লিখলাম? আমি বলেছি এই যে সিরিজটা আছে, এই সিরিজটা হচ্ছে এক্স। এই এক্সের সঙ্গে, এই এক্সের সিরিজের প্রতিটা রাশির সঙ্গে আমি আগে এ গুণ করব, করে যেটা বেরোবে তার সঙ্গে বি যোগ করলে ওই রাশিটার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এইভাবে বেরোবে। বোঝা গেছে? তাহলে এই যে নতুন সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হচ্ছে সেটার মান হবে এইটা। এর ভ্যালু কত? এটা মড দেওয়া আছে, অর্থাৎ সবসময় পজিটিভ ব্যবহার করবে। এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু এই যে আছে, এটা ছিল এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, দেখো সিগমা এক্সের ভ্যালু ছিল কে, এখানে যদি বসাই তাহলে নতুন সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তোমরাও খুব তাড়াতাড়ি বলতে পারবে যদি এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখো। কোনটা? আমি তোমাকে সূত্রটা মনে রাখতে বলছি না। অনেকেই যারা এটা করছো, দেখছো, তারা বলে ওরে বাবা এই সূত্রটা কী করে মনে রাখবো? রাখতে হবে না মনে। অঙ্কটা দেখেছো, দেখার পরে যেটা আমি তোমাকে বলছি, যদি কোনো একটা সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, যেমন এখানে কে দেওয়া আছে, তোমার যদি মনে হয় যে এটা যোগ করে এসছে, যেমন আমি প্রথমেই বলেছিলাম যে আমার মনে হচ্ছে 10 যোগ করে এসছে। দেখো 10 যোগ করলেও হতো, গুণ তো না ভাবলেও পারতে। 10 যোগ করলে হতো, 0-র সঙ্গে 10 যোগ করলে 10, 1-এর সঙ্গে 10 যোগ করলে 11, 2-এর সঙ্গে 10 যোগ করলে 12 ইত্যাদিভাবে চলছে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যখন উত্তরটা বেরোচ্ছে সেখানে দেখো যোগ, যেটা যোগ করা ছিল হচ্ছে বি, বি এর কোনো রাশি কিন্তু এখানে নেই। বি এর কোনো রাশি যদি এখানে না থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথম সিরিজটার ক্ষেত্রে যেটা ছিল দ্বিতীয় সিরিজের ক্ষেত্রেও একই হবে। যদি তুমি দেখো যে যোগ করে করে সিরিজ এসছে, এখানে যা আছে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে যদি এই সিরিজ হয় তাহলে তুমি বলবে আগের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে এরও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাই হবে। যদি দেখো যে গুণ করে এসছে, মনে করো এখানে
0 1 2 3 ইত্যাদি আছে, 10 দিয়ে গুণ করে করে এসছে, 10 0 0 10 1 10 10 2 20 হয়ে এটা এসছে। তাহলে এখানে যে সিরিজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা থাকবে তার সঙ্গে 10 গুণ করে দেবে। 10 কেন বললাম, আমি বলছি মনে করো কোনো একটা সিরিজ আছে 1 2 3, আর একটা সিরিজ এলো 10 1 10 10 2 20 3 10 30। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললো কে, বললো এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। আমি দেখছি যে এর সঙ্গে 10, প্রতিটা রাশির সঙ্গে 10 গুণ করে করে এটা এসছে, সঙ্গে সঙ্গে এর যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে তার সঙ্গে 10 গুণ করে আমি বলবো এই সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10K। বোঝা গেছে? যোগ বললে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই সিরিজে যেটা দেওয়া আছে সেটা, তোমার যদি মনে হয় সিরিজটা যোগ করে এসছে, যদি মনে হয় গুণ করে এসছে তাহলে যেটা দিয়ে গুণ করতে বলেছে মানে তুমি দেখছো সেটা দিয়ে খালি আগের সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে গুণ করে দেবে। আর যদি মনে হচ্ছে গুণ করতেও হচ্ছে যোগ করতেও হচ্ছে তখন কিন্তু বাপু তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে এ যেটা দিয়ে গুণ করছি তার পজিটিভ ভ্যালু ইন্টু আগের লাইনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পরের প্রশ্ন, 6x³ + 3x² - 5x + 1 এই বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা মানে পলিনোমিয়ালস, শূন্যগুলির অনন্যকের সমষ্টি কত হবে? প্রশ্ন শুনেই গণ্ডগোল লাগবে যে শূন্য কি। দেখো শূন্য হচ্ছে নাম্বার অফ জিরোস, যেটাকে আমরা রুট বলি বা বীজ বলি। শূন্য মানে হচ্ছে রুট, বোঝা গেছে? শূন্য আর একটা টার্মও দেওয়া হয় রুট। রুট মানে কি, মনে করো একটা দ্বিঘাত সমীকরণ x² + 3x + 5, x² যখন তার মানে x এর দুটো ভ্যালু থাকবে। যেমন মিডল টার্ম ফ্যাক্টর তোমরা করো, মিডল টার্ম ফ্যাক্টর যখন করবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সেখানে দেখবে x এর দুটো ভ্যালু বেরোচ্ছে, ওই দুটো ভ্যালুকে বলা হয় রুট বা শূন্য। বোঝা গেছে? এই টার্মটা ইউজ করা হয়। তাহলে বলেছে এই যে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল আছে শূন্যগুলির অনন্যকের সমষ্টি কত। এখানে দেখবে x এর পাওয়ার সর্বোচ্চ আছে 3, অর্থাৎ এর ক্ষেত্রে 3টে রুট আছে বা শূন্য আছে। শূন্য মানে কিন্তু জিরো না, আবার বলছি শূন্য মানে হচ্ছে রুট বা বীজ। 3টে রুট আছে, সেই 3টে রুট মনে করো x y z। এই সমীকরণের 3টে রুট কী করে বুঝলাম, কেন এখানে পাওয়ারে কিউব আছে, 4 থাকলে 4টে রুট থাকতো। বলেছে এই যে শূন্যগুলো আছে অনন্যকের সমষ্টি কত। x এর অনন্যক হচ্ছে 1/x, y এর অনন্যক 1/y এবং z এর অনন্যক 1/z। এদের সমষ্টি কত তোমাকে চেয়েছে। প্রশ্ন বোঝা গেছে? দেখো এটা যখন চেয়েছে আমি যদি সরল করি তাহলে অ্যাকচুয়ালি চেয়েছে yz + xz + xy, অর্থাৎ এই ভ্যালুটা কত বার করতে বলেছে। এই ভ্যালু বার করতে গেলে আমাকে xyz এর মান দরকার এবং xy + xz + yz এর মান দরকার, না হলে কিন্তু আমি এটা বার করতে পারবো না। এই মানটা কোত্থেকে আসবে, যেটা দিয়েছে এখানে তার থেকে আসবে। দেখো এটা যেহেতু পলিনোমিয়ালস আমি সঙ্গে সঙ্গে এটাকে ইকুয়েশনে কনভার্ট করব। 6x³ + 3x² - 5x + 1 = 0 আমি ইকুয়েশনে কনভার্ট করলাম এইটাকে। বোঝা গেছে? এটা পলিনোমিয়াল দেওয়া ছিল, তাকে আমি ইকুয়েশনে কনভার্ট করলাম। এবার আমি ভ্যালু কি করে বার করব। দেখো প্রথমে হচ্ছে যে রুটগুলো যেগুলো জিরোস বলছে শূন্য, এই রুটগুলোর যোগফল কি হবে ভালো করে দেখো। এই রুটগুলোর যোগফল হবে -n। প্রথমে হচ্ছে প্রথম আমি যখন করছি তখন -1, এক কেন, একটা করে রাশি নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে একটা রাশি একটা রাশি একটা রাশি, একটা করে রাশি নিলে এখানে আমি করব কি 1। যখন দুটো করে রাশি নেব তখন হবে 2, যখন 3টে করে রাশি নেব তখন উপরে দেবো 3। আমি যেহেতু প্রতিটা রুটকে একটা করে নিয়েছি, একটা x নিয়েছি, y নিয়েছি, z নিয়েছি, মানে এক পিস করে নিয়েছি, তাই মাথায় 1 নিয়েছি, মাইনাসের মাথায় পাওয়ারে 1 নিলাম। এবং এখানে যেটা থাকবে এই যে সংখ্যাটা থাকবে 3 বাই এখানে যে সংখ্যাটা থাকবে, সবসময় এই সংখ্যা বাই এই সংখ্যা, এই সংখ্যাটা দিয়ে সবসময় ভাগ করব। দেখো আর একটু দেখো বুঝতে পারবে, আমি যখন প্রথমবার করলাম তখন হচ্ছে দ্বিতীয়টা বাই প্রথমটা, 3/6। এটা যদি কাটি 1/2 আসবে, এখানে মাইনাস আছে, মাইনাসের পাওয়ারে 1 মানে -1/2, অর্থাৎ x + y + z এর ভ্যালু বেরোচ্ছে -1/2। আমি এবার দুটো করে নিচ্ছি, অর্থাৎ xy নিচ্ছি, yz নিচ্ছি, z নিচ্ছি, এবার দুটো করে নিচ্ছি। আমি বলেছি দুটো করে যখন নেবো মাইনাসটা থাকবে পাওয়ারে 2 উঠে যাবে, কেন আমি দুটো করে নিয়েছি। এবার ভ্যালুটা কি হবে, আমি এর পরের সংখ্যাটায় চলে যাব,
খেয়াল করছো আমি এর পরের সংখ্যাটা, এটা প্রথম শুরু করেছি ওপরে বসিয়েছি, এর পরের সংখ্যাটায় চলে যাব, একটা একটা করে বেড়ে বেড়ে যাবে। এর পরের সংখ্যাটায় যখন চলে যাচ্ছি, এর পরের সংখ্যাটা সাইন সমেত কী আছে নিয়ে নাও, সাইন সমেত আছে -5। আমি বলেছি ভাগ করতে হবে সবসময় এই যে সহগটা আছে এক্স কিউবের সেই সহগ দিয়ে। বোঝা গেছে? মাইনাসের স্কোয়ার মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে বেরোচ্ছে -5/6। যদি আমি তিনটে নিই অর্থাৎ এক্স ওয়াই জেড নিই, তিনটে নিলে আমি কি বললাম মাইনাস থাকছে তার পাওয়ারে 3 উঠে যাবে। ওঠার পরে এই পর্যন্ত নেওয়া হয়েছে, তারপরে কোন সংখ্যাটা আছে +1 নিলাম, বাই সবসময় এক্স কিউবের গায়ের সংখ্যাটা অর্থাৎ 6। মাইনাসের মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এটা মাইনাসই হয়, -1/6। তাহলে দেখো আমি এখান থেকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান পেলাম -5/6, আর এক্স ওয়াই জেডের মান পেলাম -1/6। মাইনাস মাইনাস কাটো, 6 কেটে গেলে এখান থেকে আসবে 5। এটাই হচ্ছে যে শূন্যগুলো যেগুলো আছে তার অনন্যকের যোগফল, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? আর একবার দেখো, আর একবার ভাবো, অঙ্ক যেহেতু এরকম এসছে তুমি ছেড়ে চলে গেলে বাঁচবে না, এই বছরে আবার আসবে কি না তুমি জানো না, তাই যেগুলো এসছে সেগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে তোমাকে। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে মান নির্ণয় করো। খুব সোজা, তোমরা সবাই পারবে। 3/12 গুণিতক, এটা যদি ক্যালকুলেশন করো 15 লসাগু হবে, 3 দুগুণে 6 এইটা, আর এটা হচ্ছে 4, এটা 10/15 আসছে, বাই 5 আছে, 3 - 2 মানে 1/5, অর্থাৎ 3/12 গুণিতক 10/15 ইন্টু 5/1। 3 × 5 = 15, 3 3 কাটো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ উত্তর হচ্ছে 5/6, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে 6×2 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে 40 পাওয়ার জন্য। 6×2 মানে কত? 6 × 9 = 54, 2 56 একে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে 40 পাওয়া যায়? মনে করলাম এক্স দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে যদি কাটি 7 × 8 = 56, 5 × 8 = 40, অর্থাৎ এক্সের ভ্যালু হবে, হ্যাঁ ঠিক আছে, 5 × 9 = 45/7। 45/7 মানে হচ্ছে অপশান নাম্বার 3, 6 × 7 = 42, 3 45/7। বোঝা গেছে? পরের প্রশ্ন 22 প্রশ্নে বলেছে 6 সেমি ব্যাসার্ধের একটি স্টিলের গোলক থেকে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি বল তৈরি করা যেতে পারে। যখন কোনো কিছু তৈরি করা হচ্ছে, এটা থেকে ওটা তৈরি করা হচ্ছে, যেটা থেকে তৈরি করছো তারও আয়তনের ফর্মুলা ফেলো, যেটা তৈরি করছো তারও আয়তনের ফর্মুলা ফেলো। যেটা থেকে তৈরি করছো সেটাও একটা গোলক এবং যেটা তৈরি করছো সেটাও একটা গোলক, তাহলে আমি বলতে পারি গোলকের আয়তনের ফর্মুলাটা কি? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r³, যেখানে r মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যেটা থেকে তৈরি করা হচ্ছে সেটার আয়তন কত? 4/3 পাই r³ অর্থাৎ 6/3। যেটা তৈরি করছি তার আয়তন 4/3 পাই, তার ব্যাসার্ধ যেহেতু 1 অর্থাৎ r³। এটা তৈরি করছি, এটা থেকে তৈরি করছি, যেটা থেকে তৈরি করছি তার ফিগারটা উপরে থাকবে, যেটা তৈরি করছি তার ফিগারটা নিচে থাকবে। 4/3 পাই 4/3 পাই কাটবো, 6/3 মানে 216, 1/3 মানে 1, 216/1 মানে 216টা বল তৈরি করা যাবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 23 প্রশ্নে বলেছে 4x² + kx + 5 হলো x + 1 দ্বারা বিভাজ্য, একই রাশি নিম্নের কোন বিকল্পটি দ্বারাও বিভাজ্য হবে? আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটা একটা পলিনোমিয়ালস দেওয়া আছে, এটাকে ইকুয়েশনে কনভার্ট করবে অর্থাৎ =0 করবে। এবার এটা দিয়ে বিভাজ্য, যেটা দিয়ে বিভাজ্য বলছে সেটা সমান 0 পুট করো, তাহলে এক্সের মান কত আসবে? -1। এই এক্সের ভ্যালুটা এখানে বসাতে হবে। এক্সের ভ্যালু যদি -1 এখানে বসাই, -1² মানে +1, 4×1 = 4, -1 × k - k +5, তাহলে কে এর ভ্যালু কত এলো? কে এর ভ্যালু এলো 9। তাহলে ইকুয়েশানটা যদি আমি ফর্ম করি কে এর ভ্যালু বসিয়ে দিয়ে, সেটা এলো 4x², কে এর ভ্যালু 9, 9x + 5 = 0। এটাকে যদি তোমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে বলি, 4 × 5 = 20কে ভেঙে 9 আনতে হবে, অর্থাৎ 4x² + 4x + 5x + 5 মিডল টার্ম ফ্যাক্টর সবাই জানো।
4x কমন নিলে x প্লাস 1 প্লাস 5 কমন নিলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এক্স প্লাস 1 যদি কমন নেওয়া যায় তাহলে হচ্ছে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো এই যে রাশিটা দেওয়া হয়েছিল সেটা x প্লাস 1 দ্বারা বিভাজ্য, দেখো x প্লাস 1 দিয়ে বিভাজ্য। তাহলে আর একটা কী রাশি আছে যেটা দিয়ে ভাগ করা যায়? আর একটা রাশি হচ্ছে 4x প্লাস 5, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 24-এর প্রশ্নে বলেছে একটা সরল করো। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 দুগুণে 4, 1 আর 4 যোগ করলে 5 হয়, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়। অর্থাৎ এখান থেকে পেলাম ভাগ 15। আর এখানে 52 থেকে বিয়োগ করা হচ্ছে 9 - 2 অর্থাৎ 7। 52 থেকে 7 বিয়োগ করলে 45। 45কে 15 দিয়ে ভাগ করলে 3 হয়, যেটা অপশান নাম্বার 4-তে আছে। শেষ প্রশ্ন, একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছেন, একটি 25% লাভে এবং অন্যটি 15% লোকসানে, এবং তিনি 35 টাকা লাভ করেছেন। দুটো জিনিসকে টোটাল বিক্রি করে একটা লাভ হয়েছে একটা লোকসান হয়েছে, মোট 35 টাকা লাভ হয়েছে। যদি 25% লাভে বিক্রয় করা জিনিসটার ক্রয় মূল্য 15% লোকসানে বিক্রি করা জিনিসটির ক্রয় মূল্যের তুলনায় দ্বিগুণ হয়, তাহলে দুটি জিনিসের ক্রয় মূল্যের সমষ্টি নির্ণয় করো। কি বলেছিল দেখো, 15% লোকসানে বিক্রি করা জিনিসটির ক্রয় মূল্যের তুলনায় দ্বিগুণ। 15% লোকসানে যে জিনিসটা বিক্রি করেছে তার ক্রয় মূল্য মনে করো 100 টাকা। তাহলে 25% লাভে যে জিনিসটা বিক্রি করছে সেটার ক্রয় মূল্য হবে দ্বিগুণ, অর্থাৎ 200 টাকা। 25% লাভে বিক্রয় করা জিনিসটার ক্রয় মূল্য এটার দ্বিগুণ, অর্থাৎ 100 একটা ধরলাম, 200 একটা ধরলাম। দেখো তুমি অপশানগুলো যদি খেয়াল করো, দুটোর যোগফল এখানে দেওয়া আছে, দুটো জিনিসের ক্রয় মূল্যের সমষ্টি। আমি যদি একটার ভ্যালু 50 বলি তাহলে আর একটার ভ্যালু কিন্তু 50 হবে না, একটা 50 হলে আর একটার 100 হবে, দুটোকে মিলিয়ে 100 আসতে হবে। তাহলে অপশান যদি আমি দেখি, আমি যদি মনে করি যে একটা ভ্যালু 100 একটা ভ্যালু 200, অরিজিনালি ক্রয় মূল্য এটার 100 টাকা এটার 200 টাকা, তাহলে আমি অপশান থেকে কিভাবে করতে পারতাম? বলেছে 25% লাভে এবং অন্যটা 15% লোকসানে। এইটা 25% যদি লাভ হয়, 200 টাকার 25% যদি লাভ হয়, লাভ কত টাকা হবে? 25% মানে কত? 50 টাকা। এখানে 50 টাকা লাভ হলো, আর এখানে 15% লোকসান হলো। 100 টাকার 15% মানে 15 টাকা লোকসান হলো। তাহলে একটা 50 টাকা লাভে বিক্রি করা হয়েছে, একটা 15 টাকা লোকসানে বিক্রি করা হয়েছে। ওভারঅল কি হলো? ওভারঅল তার 35 টাকা লাভ হলো, যেটা কিন্তু প্রশ্নে বলেছে যে তার ওভারঅল 35 টাকা লাভ হয়েছে। তাহলে আমি যে অপশানটাকে নিয়ে ক্যালকুলেশন করছি 100 আর 200, একটার ক্রয় মূল্য 100 একটার ক্রয় মূল্য 200, তাহলে ক্রয় মূল্যগুলোর যোগফল হচ্ছে 300 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা। আর একটা কথা বলি, শেষ হয়ে গেছে তবু শেষ হলো না। এই অঙ্কটা এতটা করারও কিন্তু দরকার ছিল না। কেননা যদি আমি এটা বলতাম যে একটার দাম যা আছে 1 হলে পরেরটার দাম হচ্ছে তার দ্বিগুণ, দুটো ক্রয় মূল্যের সমষ্টি, তাহলে 2 আর 1 3, তাই না? একটা যদি 1 হয় তার দ্বিগুণ মানে 2, তাহলে ক্রয় মূল্য দুটো সমষ্টি কত হবে? 3। তাহলে এখানে এমন একটা সংখ্যা আছে যেটা 3 দিয়ে বিভাজ্য, একটাই সংখ্যা আছে, আর কোথাও পাবে না। তাহলে উত্তর আমি হলে এইভাবে করে ছেড়ে দিতাম। বোঝা গেছে?